অ্যাঙ্কর ওয়াটকে কেন্দ্র করে ক্যাম্বোডিয়া ভ্রমণের বেশ কিছু অভিজ্ঞতার কথা আপনাদের জানিয়েছি। আপনারা শুনেছেন ক্যাম্বোডিয়া দেশটির ওপর ভারতের প্রভাব, ভারতের ধর্ম ও সংস্কৃতির বিস্তার। আপনারা দেখেছেন কাবাল স্পিয়ানে অবস্থিত হাজারটি শিবলিঙ্গ ও অন্য ভাস্কর্য। দেখেছেন রাজা সূর্যবর্মন দ্বিতীয় দ্বারা প্রতিষ্ঠিত বিষ্ণু দেবতার মন্দির অ্যাঙ্কর ওয়াট। উন্মুক্ত আকাশের নিচে মন্দির প্রাঙ্গণে খুব সুন্দর একটি জায়গা এখনো অক্ষত আছে। রাতের অন্ধকারে খেমারের অগ্রণীরা এই সব জায়গায় নক্ষত্রমণ্ডলী ও বিশ্বকে নিয়ে গবেষণা করতেন। অন্যদিকে দিনের বেলা ওখানেই রাজা অতিথি বরণ করতেন, সভা হতো, আবার অপ্সরাদের নাচও হতো উঠান আর সিঁড়ির ধাপে ধাপে। অপ্সরাদের সমগ্র মন্দিরে প্রায়ই দেখতে পাওয়া যাবে। স্থাপত্যের সঙ্গে মিলেমিশে ভারী সুন্দর দেখায়, কিন্তু তৃতীয় ধাপে দেওয়ালে অপ্সরাদের খোদাই করা মূর্তি বিশেষ যত্নে সাজানো। কোথাও বা অপ্সরাদের নানা অলঙ্কারের বাহার, কোথাও বা হরেক রকম কেশবিন্যাস। দেখছিলাম ট্যুরিস্টদের এদের প্রতি আকর্ষণ। ট্যুরিস্টদের অন্যতম আকর্ষণ মন্দির প্রাঙ্গণে সূর্যোদয় ও সূর্যাস্ত দর্শন। এই প্রসঙ্গে আপনাদের আবার স্মরণ করাই মন্দিরের স্থাপত্যের ভাবনা ও স্থান নির্বাচন কতখানি বিজ্ঞান ভিত্তিক ছিল। আপনাদের আগে বলেছি একমাত্র একটি বিশেষ জায়গা থেকে অ্যাঙ্কর ওয়াটের 5টি চূড়া ধরা দেয়। এর সামনে ছোট জলাশয় আছে। মন্দির এমনভাবে তৈরি হলো যাতে সূর্য বছরের একটা সময় প্রধান চূড়াটির মাথায় উদয় হয়, প্রতিবিম্ব পড়ে সামনের জলে। কি অপূর্ব দৃশ্য, কল্পনা করতেও তো ভালো লাগবে। অন্য সময় সূর্য তো সরে যাবে, তখন সূর্যোদয় দর্শনে যাতে নিরাশ না হতে হয় তার ব্যবস্থা খেমাররা করেছিলেন, তবে অবশ্যই অন্য জায়গায়। মন্দিরের ভেতরে ছড়িয়ে ছিটিয়ে এখনো কয়েকটি জলাধার আছে। সেখান থেকে মানুষ প্রকৃতিকে উপভোগ করে চলেছে আজও। মন্দিরের অভ্যন্তরে আর একটি মনোমুগ্ধকর দর্শনীয় স্থান হলো গ্যালারি, যা পৃথিবীর কলাবিদ্যার সম্পদ। গ্যালারিতে রামায়ণ মহাভারত থেকে ঘটনাবলী ভাস্কর্যের সাহায্যে যেমন আছে, আবার সাজানো আছে রাজা দ্বিতীয় সূর্যবর্মনের রাজত্বকালের উপাদান, ওদেশের কিছু ইতিহাস ইত্যাদি। এই ভাস্কর্য কোথাও একটি লাইনে, কোথাও বা 3টি অংশে। আর আছে যমালয়, স্বর্গ, নরক ইত্যাদি ভাবনা নিয়ে বিরাট জায়গা। অত্যন্ত মজাদার এই জায়গাটি, তবে এর ভেতর ইতিহাসের হাসি কান্নাও নিশ্চয়ই লুকিয়ে আছে। মনে রাখবেন, এই জাতীয় কাজের নিরিখে এই গ্যালারি পৃথিবীর মধ্যে লম্বায় সব থেকে বড়। কয়েকটা দেখাই। রাজা দ্বিতীয় সূর্যবর্মন, কুরুক্ষেত্র যুদ্ধ, দ্রোণাচার্য, রথে অর্জুন, হাতির পিঠে ভীম। এবার ষাঁড়ের পিঠে যমরাজ। তিনি ঠিক করবেন কে যাবে স্বর্গে, কে বা নরকে। এটি স্বর্গের স্নিগ্ধ রূপ। নরকে তা হতে পারবে না, নানা রকম অত্যাচার বা শাস্তি থাকবেই। দেখুন কয়েকটা।
দেশ বিদেশের লোক এগুলি খুবই উপভোগ করেন। গ্যালারির মধ্যে বিরাট জায়গা জুড়ে আরও একটি বিশেষ দর্শনীয় স্থান হল সমুদ্র মন্থন। একদিকে দেখুন অসুর, অন্যদিকে দেবতা, এরপর পাওয়া গেল অমৃত। এবার ওখান থেকে ফেরার পালা। প্রবেশ ও প্রস্থানের পথ একটাই। প্রচণ্ড ক্লান্তির মাঝেও হরেক প্রশ্ন মনে জড়ো হয়েছিল। মনে হয় তার ভারে পাম গাছের পানিও সংগ্রহ করলাম না। প্রথমেই উপলব্ধি হলো এত বিরাট জায়গা জুড়ে বিশাল কীর্তির মাঝে সৌন্দর্য এতটুকু খেই হারিয়ে ফেলেনি। স্থাপত্যের যে ধারণাটা এরা গ্রহণ করেছে তা প্রতিটি স্থানে নিখুঁতভাবে পালন করা হয়েছে। হতে পারে তা মূল মন্দিরের এক প্রান্তে অথবা মাঝে বা অন্য কোথাও। মাঝে মাঝে দেখা যাবে মিনারে, যার আকৃতি পদ্মকুড়ির। ভাঙাচোরা জায়গাটিতে আকর্ষণের শেষ নেই। বিশেষত হিন্দু মতের প্রতি শ্রদ্ধা রেখে স্থাপত্যে প্রতিটি জিনিস, যেমন বারান্দা, মিনার, ছাদ, দালান, এসবের নকশা তো একই রকম। শুধু কেউ ছোট, কেউ বড়। তবু এই পুনরাবৃত্তি একঘেয়েমির জন্ম দেয় না। উল্টে মনে হয় প্রতিটি জায়গা তাড়িয়ে তাড়িয়ে দেখি। কোন জাদুমন্ত্রে এমন আকর্ষণ তা জানি না। ওই যুগের অজানা স্থপতিদের সম্মান জানাতেই হয়। দ্বিতীয় প্রশ্ন, এত সব করবার জন্য তো অর্থ চাই, সেটার উৎসই বা কি? খেমার সাম্রাজ্যের উৎকর্ষতার পেছনে জলের ব্যবহার ও নিয়ন্ত্রণের বড় ভূমিকা ছিল। ধান চাষের স্বর্ণভূমি এই অঞ্চল, তাই খেমাররা সেচ ব্যবস্থাকে প্রাধান্য দিয়ে চাষের উদ্ভাবনী পন্থা চালু করে সুউচ্চ অর্থনৈতিক অবস্থায় পৌঁছেছিল। ওরা সিদ্ধান্ত নিয়েছিল জমির তলার জল অপচয় না করে অন্য উপায় গ্রহণ করবে। কাজেই শুদ্ধ বা মিষ্টি জলের বিশাল লেক নাম টনলে স্যাপ খুব কাছে। প্রতি বর্ষায় বৃষ্টির জল উপচে পড়ে নগর ভাসিয়ে দিত। সঙ্গে নিয়ে আসত অনেক রকম মাছ। এই জল তারা সংরক্ষণ করত ও ক্যানাল বানিয়ে প্রয়োজন মাফিক সঞ্চালন করত। এর সাথে যোগ হতো মাছের আনাগোনা। তাই ধান, মাছ ও জল, এই তিনের সমাহারে এদের সমৃদ্ধি ঘটেছিল। দীর্ঘ খেমার রাজত্বের ষষ্ঠ থেকে পঞ্চদশ শতাব্দী ব্যাপী শাসনের সর্বোচ্চ স্থান ছিল রাজা দ্বিতীয় সূর্য বর্মনের আমলে। আমরা জেনেছি এদের দেশের নাম, জাতির নাম, নদীর নামের উৎস ভারত। আরেকটিও আছে, সেটা অ্যাঙ্কারওয়াট। সংস্কৃতের নগর, এদের জিবে হলো অ্যাঙ্কার, আর সংস্কৃতের ওয়াট মানে মন্দির। প্রকৃতপক্ষে এটি মন্দির নগরী। 100টি মন্দির ছিল। মনে করা হয় শিল্প বিপ্লবের আগে এত মানুষের বাস আর কোথাও ছিল না। সব মন্দির তো আমরা দেখিনি, তার মধ্যে দুটো দেখাই। পরবর্তী খেমার রাজা জয়বর্মন সপ্তম অ্যাঙ্কারওয়াট থেকে উত্তরে একটা নতুন রাজধানী অ্যাঙ্কারথম ও রাষ্ট্রীয় মন্দির বেয়ন প্রতিষ্ঠা করলেন। অ্যাঙ্কারথম শহরে ঢোকবার মোট 5টি প্রবেশদ্বার ছিল, আর প্রতিটি দ্বারের চূড়ায় চারদিকে বিশাল আকারের অবয়ব। দর্শনীয় তো বটেই, মনে হয় স্থাপত্যের বিচারেও এটা নতুনত্ব এনেছিল। মন্দিরের ভেতরে খোদাই আছে অনেক হিন্দু দেবদেবী ও পুরাণের কাহিনী। রাষ্ট্রীয় মন্দির বেয়নে বৌদ্ধ ছাপ স্পষ্ট। এছাড়া
অ্যাঙ্কার থমের অনতি দূরে একটি জঙ্গল এলাকায় রাজা বৌদ্ধ বিহার ও বিশ্ববিদ্যালয় স্থাপন করেন, যার নাম টা প্রম। এটির স্থাপত্য অন্যগুলি থেকে আলাদা, পিরামিডের নকশা নেই, কিন্তু হিন্দু দর্শনকে এড়িয়েও যাওয়া হয়নি এর স্থাপত্যে। দেখুন মাটি ফুঁড়ে বড় বড় গাছের গুড়ি। এটির সারাবার দায়িত্বে আর্কিওলজিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়া। খুবই আনন্দের কথা যে এই বিহার থেকে কিছু বৌদ্ধ পুঁথি ইত্যাদি নাকি উদ্ধার করা গেছে। এই বৌদ্ধ মন্দির বা বিহার দেখে বোঝা যায় এদের সাংস্কৃতিক দিকটা ছিল কত উচ্চ পর্যায়ের। এদের অর্থনীতির মূল ভিত্তিটা ছিল কৃষি। এই জায়গাটিকে কৃষির স্বর্ণভূমি বলা হয়, এক কথায় সুবর্ণভূমি। কৃষি নির্ভর দেশে খাওয়াও নিশ্চয়ই ভালো ছিল, যদিও ঠিক কেমন ছিল তা তো জানি না। যাই হোক, এখন কি খেলাম দেখাই। কয়েকটা একটু দামি জায়গায়, অন্যগুলো সাধারণ জায়গায়, কিন্তু বিশ্বাস করুন সবই খুব সুস্বাদু। আর খাবারগুলো তো আমাদের বেশ পরিচিত। ফলের স্বাদ, রস, গন্ধ অসাধারণ। ডাবের জল যে অত ভালো খেতে হয় তা ওখানে না গেলে জানতেও পারতাম না। ডাবের জল আর আখের রস খেতে আবার যাব। আপনারা অনেকেই ব্যাংকক যাবার পরিকল্পনা করেন, ঘুরে আসুন অ্যাঙ্কার ওয়াট, কিন্তু দেখতে ভুলবেন না ওদের বিখ্যাত অপ্সরা নাচ। মন্দির গাত্রে অপ্সরাদের আপনারা দেখেছেন, সেই অপ্সরারা যেন আজও দৃশ্যমান, তফাৎ শুধু আঙ্গিকে।